স্বাস্থ্য কথা এবং আলোচনা। প্রথমেই রয়েছে ঘরোয়া। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মুনিরা সুলতানা আপা, পরিচালক আপন ঘর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা আজকে আপনি আমাদের কি নতুন টিপস দেবেন? এখন দেখি যে আমরা অনেকেই বাড়ি ঘর বানাচ্ছি, কিন্তু অনেক ধরনের মেঝে তৈরি করি, যেমন কারোর কাঠের মেঝে, কেউ মার্বেল, টাইলস। এগুলি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার রাখা যায়? ডিটারজেন্ট তো বিভিন্ন রকম পাওয়া যায়, আমাদের দেশেও পাওয়া যায়, বাইরের থেকেও আনি। তো প্রথম থেকেই শুরু করি, যেটা যে একদম আমরা সবসময় সিমেন্টের মেঝে যেটা বলি, সেটাতে অনেক রেগুলার মোছার পরেও দেখা যায় কালো ছোপ ছোপ দাগ পড়ে। তো সেইটা দাগটা উঠানোর জন্য আমরা যে পানি দিয়ে আমরা মুছবো, ওটার মধ্যে সবসময় একটু সাবান জাতীয়, অর্থাৎ কাপড় ধোয়ার সাবান, আর সাথে একটু ভিনিগার দিয়ে নিই, তাহলে দেখা যায় যে আমাদের মেঝের কালচে দাগটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এরপরে আসি আমরা টাইলসের মেঝে বা মোজাইক অনেকে ব্যবহার করি। এই ধরনের মেঝেতেও আমরা যখন খুব পানি দিয়ে মানে যখন পরিষ্কার করব, যেন বেশি পানি পানি করে না মুছি, এটাতে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেকে পড়ে যায়। সেই জন্য যতদূর সম্ভব শুকনা করে মুছতে হবে। আর মোছার সময় সবসময় ওই লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। যদি গুঁড়া সাবানে অনেক সময় কাঁচ থাকে বা পাথর থাকে, মেঝে স্ক্র্যাচ পড়ে যায়। আচ্ছা, তো সেই সাথেও আমরা সবসময় একটু ভিনিগার ব্যবহার করতে পারি। ব্যবহার করলে কি হয়, কালচে দাগটা। আপনি এর আগেও একটা পর্বে বলছিলেন যে ভিনেগারটা হচ্ছে অনেক ধরনের স্টেইন যাওয়ার ওষুধ। এরপরে আসি কাঠের মেঝে। কাঠের মেঝেতে সরাসরি কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে না বলি, আগে প্রথমে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে এটাকে ক্লিন করে ফেলতে হয়। আচ্ছা, করে তারপরে আমার পানিতে, যে পানি দিয়ে আমরা মুছবো, সেটাতেও লিকুইড ডিটারজেন্ট আর ভিনিগার টাইপের জিনিস এগুলা দিয়ে ভালো করে, বা লিকুইড উড ক্লিনার, একটা লিকুইড পাওয়া যায়, ওটা সরাসরি কখনোই মেঝেতে লাগাবো না। এটা পানির সাথে মিশিয়ে একটা তোয়ালে বা স্পঞ্জের মাধ্যমে হালকা করে লাগিয়ে তারপরে শুকনা করে মুছে কাঠের মেঝে পরিষ্কার করতে হয়। আর একটা অনেকেই আমরা ব্যবহার করছি এখন মার্বেল পাথর। মার্বেলের মেঝে করি। সেই মার্বেল পাথরের দুই রকম থাকে, পলিশড আর নন পলিশড। তো এই মেঝেগুলাও ওই ধরনের, এটার হচ্ছে পলিশড একটা লিকুইড ডিটারজেন্ট পাওয়া যায়। কখনোই সলিড কিছু দিয়ে সমস্ত মেঝেতে দিব না, লিকুইড যে ডিটারজেন্টগুলি পাওয়া যায়, স্ক্র্যাচ পড়ার মতো কিছু দেওয়া যাবে না, তাই তো? সেটা দিয়ে আমরা মুছে একবার ভালো করে কাপড়ের মাধ্যমে, কখনোই সরাসরি কোনো ডিটারজেন্ট দিতে হয় না, তাহলে মেঝের গ্লেজ নষ্ট হয়ে যায়। তারপরে এটার মধ্যে আমরা শুকনা কাপড় দিয়ে মুছে এটাকে পরিষ্কার করে রাখতে হবে। আপা কাঠের ফ্লোরের কথা বলছিলেন, মানে যারা শৌখিন তারা তো কাঠের ফ্লোরটা করেন ঠিকই, কিন্তু পরে দেখা যায় যে কিছুদিন পরই ওই পোকামাকড়ের একটা উপদ্রব শুরু হয় ওই কাঠের মধ্যে। হ্যাঁ, কাঠের। তো সেক্ষেত্রে এটা থেকে মানে প্রতিকার পাওয়ার, কাঠের ফ্লোরে যাতে পোকা না পড়ে তার জন্য আমাদের সবচেয়ে বিভিন্ন রকম ডিটারজেন্ট ব্যবহার করেও দেখা গেছে যে ওটাতে সাইড এফেক্ট থাকে, নিঃশ্বাসে যায়। সবচেয়ে ভালো পদ্ধতি হলো পানির সাথে বরিক পাউডার। আচ্ছা, হাফ কাপ পানির সাথে 1 চা চামচ বরিক পাউডার মিশিয়ে যদি স্প্রে করে রাখা যায়, তাহলে যে ছোট পোকার, কাটা পোকাগুলা, ওই পোকার থেকে অনেক পরিত্রাণ। বরিক তো বোধহয় পিঁপড়া, তেলাপোকা এই জাতীয় পোকা থেকে, পিঁপড়া, তেলাপোকা এগুলিও বরিক পাউডার থেকে অনেক পরিত্রাণ পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে সব ধরনের মেঝেতেই আরেকটি প্রবলেম হয়, সেটি হচ্ছে বিশেষ করে কিচেন এবং বাথরুমে, রান্নাঘর এবং বাথরুমে দেখা যায় যে মেঝেটা লালচে হয়ে যায় খুব দ্রুত, একেবারে প্রতিদিনই দেখা যায় সবচেয়ে বেশি অ্যাফেক্টেড এই দুটো জায়গা। তো সেই ক্ষেত্রে এই লালচে দাগটা দূর করার উপায় কি? আসলে বাথরুমে আর কিচেনে সবচেয়ে পানির ব্যবহার বেশি হয়, এই জন্য পানি পড়তে পড়তে একটা লালচে মরিচার মতন দাগ পড়ে যায়। এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পানির যেটা দিয়ে মুছবো বাথরুম বা রান্নাঘর, তো ওটার মধ্যে হয় ভিনিগার দিব অথবা টুথপেস্ট যদি একটু পানির সাথে মিশিয়ে নিয়ে ওই জায়গাতে মুছে দেওয়া যায়, দেখা যায় সাথে সাথে টুথপেস্টে নিশ্চয়ই কোনো কেমিক্যাল আছে, ওটা দিয়ে একদম ওই লালচে দাগটা, মরিচার দাগটা উঠে যায়। সুন্দর একটা টিপস জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে এই টিপসগুলো দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। দর্শক,
আমরা মুনিরা সুলতানা আপার টিপস শুনছিলাম। এবারে চলে যাব পরবর্তী আয়োজন আলোকপ্রভায়। আলোকপ্রভা নিয়ে আসছে মারিয়াম জামিলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলোকপ্রভায় প্রতিবার আমরা কোরআন হাদিসের আলোকে কিছু জীবনধর্মী বিষয় নিয়ে আলোচনা করি। আজকেও ইনশাআল্লাহ এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিছুদিন আগেই চলে গেল আন্তর্জাতিক নারী দিবস। আবারও অধিকার আদায় সোচ্চার হলো সমস্ত নারী কণ্ঠ। কিন্তু এখনও কি আমরা সেই অধিকার পেয়েছি? মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে নারীরা কিভাবে নারী অধিকার আদায়ের ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। এই প্রসঙ্গে প্রথমত দুটি বিষয়ের উপর আলোকপাত করব। একটি হচ্ছে নারী নিজের অধিকার আদায়ে কিভাবে ভূমিকা পালন করতে পারে, নিজের ব্যক্তিত্ব বাড়ানোর ক্ষেত্রে, মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করতে পারে, এবং দ্বিতীয়ত অন্য নারীর মর্যাদা বাড়ানোর ক্ষেত্রে একজন নারী কি ভূমিকা পালন করতে পারে। পবিত্র কোরআন শরীফে সূরা আল ইমরানে আল্লাহ বলেন যে মানুষের জন্য আকর্ষণীয় করা হয়েছে নারী, সন্তান, ধন সম্পদ, কৃষি ক্ষেত এবং গবাদি পশু, আর হচ্ছে উত্তম বাহন। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে দুনিয়াতে সবচাইতে বেশি নিয়ামতের যে বিষয়গুলি আল্লাহ রেখেছে, এই 6টি বিষয়ের মধ্যে প্রথম জায়গায় হচ্ছে নারীর। এ প্রসঙ্গে নারীর শ্রেষ্ঠত্ব বিষয়ে আরও একটি কোরআনের আয়াত বর্ণনা করতে চাচ্ছি। হজরত মারিয়াম আলাইহিসসালাম জন্মের সময় তার মা যখন কিনা তিনি অনেক দিন পরে গর্ভধারণ করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার এবার পুত্র সন্তান হবে এবং আমি তাকে আল্লাহর খিদমাতে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে নিয়োজিত করব। কিন্তু দেখা গেল যে তিনি কন্যা সন্তান জন্ম দিয়েছেন। তারপর তার অনেক মন খারাপ হলো। তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন যে তুমি কি মনে করছো যে তোমার যে কন্যা সন্তান সে পুত্র সন্তানের চাইতেও বেশি অধিক মর্যাদার অধিকারী? অর্থাৎ তাকে যে কন্যা সন্তান দেয়া হয়েছে তাই বরং অনেক পুত্র সন্তানের চাইতে উত্তম। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে অলরেডি মর্যাদা দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে একজন নারী তার নিজের মর্যাদা বাড়ানোর জন্য কি করতে পারে। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই তাহলে দেখতে পাবো নারী মাত্রই ভোগবিলাসী, নারী মাত্রই পরনিন্দাকারী, পরনির্ভরশীল এবং যার কিনা কথা পেটে থাকে না, এবং আরও অন্যান্য কিছু। তাহলে একজন নারী যদি নিজের ভূমিকা পরিবর্তন করতে চায় তাহলে তার আগে নিজের ব্যাপারে সচেতন হতে হবে। এই ক্ষেত্রে তাহলে সে কি করতে পারে? নারীর ভূমিকায় আমূল পরিবর্তন আনতে হলে প্রথমেই যা করতে হবে তা হচ্ছে জ্ঞান অর্জন। প্রত্যেক নারীরই উচিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং একটি ব্যক্তিগত পাঠাগার স্থাপন করা, এবং দেখা যাচ্ছে দ্বীনি ইলম অর্জনের পাশাপাশি জাতীয়, আন্তর্জাতিক এবং সমাজনীতি সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা। পত্রিকাতে শুধুমাত্র রান্না শেখার পাতা অথবা বিনোদনের পাতা না পড়ে সমস্ত পত্রিকাটি পড়ার অভ্যাস অর্জন করা। এভাবে একজন নারী জ্ঞানী হয়ে উঠতে পারে। আর আমরা তো জানি যে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। দ্বিতীয় পর্যায়ে যা গুরুত্বপূর্ণ তা হলো জ্ঞান অর্জন করার পাশাপাশি ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। জ্ঞান জন্ম দেয় প্রজ্ঞার এবং প্রজ্ঞা জন্ম দেয় ব্যক্তিত্বের। সুন্দরভাবে কথা বলা, হাসি মুখে কথা বলা, ধৈর্য ধারণ করা, গুছিয়ে চলা, পর্দার সাথে শালীনতা বজায় রেখে চলা সবকিছুই ব্যক্তিত্বের অংশ। আমি কোনো কিছু পারি না বা আমি কোনো কিছু জানি না, মনে রাখতে হবে যে এটি বলা কোনো ক্রেডিটের বিষয় নয়। তৃতীয়ত যে বিষয়টি নারীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পরনিন্দা বর্জন করতে হবে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে বেশিরভাগ নারী পরনিন্দার সাথে জড়িত থাকে। আমরা যদি আশেপাশে তাকাই তাহলে দেখতে পাবো যে যেখানে নারীর সমাবেশ ঘটছে সেখানে অধিকাংশ বক্তব্য জুড়ে আছে পরনিন্দা, এবং অধিক অপমানজনক ও হাস্যকর বিষয় হচ্ছে পরনিন্দার বিষয়ও কিন্তু হচ্ছে নারী। সুতরাং নিজেকে আবাদ করতে হবে এবং তারপরে আমরা পরিবার এবং সমাজকে আবাদ করার স্বপ্ন দেখতে পারি। দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো যে একটি নারী সে কিভাবে অন্য একজন নারীকে মর্যাদাবান করে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। দেখা যাচ্ছে যে বিশ্বজুড়ে 20 শতাব্দীতে যে নারীবাদী আন্দোলন বা ফেমিনিজম শুরু হয়েছিল তা শুরু হওয়ার পিছনে নারীদের যে অসহায়ত্ব তাই ছিল তার মূল প্রতিবিম্ব বিষয়। এবং নারীদের অসহায়ত্বের পিছনে যে কারণগুলি প্রধান ভূমিকা পালন করছে তার ভিতরে একটি অন্যতম কারণ হলো যে নারীরাই নারীদের সবচাইতে বড় শত্রু। অপ্রিয় হলেও কথাটি খুবই সত্য। দেখা যাচ্ছে যে আমরা একজন নারী হয়ে আরেকজন নারীকে পরিবারে এবং আশেপাশে অপমানিত করে, ছোট করে অনেক মজা পাচ্ছি। তাহলে আমরা যখন নারী হিসেবে আরেকজন নারীকে মর্যাদা দিতে পারবো না, তাহলে আমরা কিভাবে আশা করতে পারি যে সমাজ এবং পুরুষরা আমাদেরকে মর্যাদা দিবে? সুতরাং নারী হিসেবে সমাজে যে আমাদের ভূমিকাগুলি আছে, ননদ, ভাবি, শাশুড়ি, মা, বোন,
বান্ধবী, সহকর্মী, এই সমস্ত সম্পর্কগুলিকে আরও উন্নত এবং মর্যাদাবান করে তুলতে হবে। মনে রাখতে হবে যে আমার দ্বারা যেন অন্য কোনো নারী ক্ষতিগ্রস্ত না হয়, তাহলেই একমাত্র আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হতে পারি। আরও একটি বিষয় আমি আমার বোনদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে এখনও অনেক নারী মনে করেন যে টাকা পয়সা, গয়নাগাটি, শাড়ি, সৌন্দর্য এগুলি হচ্ছে একটি নারীর স্ট্যাটাসের মাপকাঠি। আসলে এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। কারণ কথায় আছে বিউটি উইদাউট ব্রেন ইজ মিনিংলেস, মানে জ্ঞান ছাড়া যে সৌন্দর্য সেটি হচ্ছে অর্থহীন। আসুন আমরা আমাদের নিজেদের জীবনকে অর্থপূর্ণ করে তুলি এবং অন্য নারীর জন্য তার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে সাহায্য করি। আমিন। আলোকপ্রভায় মারিয়াম জামিলার কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন। বিজ্ঞান প্রযুক্তির সবশেষ খবর জানাতে এনটিভির নতুন সংযোজন সাইটেক ওয়াচ, দেশি বিদেশি বৈজ্ঞানিক আবিষ্কার, তাক লাগানো নিত্য নতুন প্রযুক্তি, কল্পবিজ্ঞান, পৃথিবী ও বিশ্বজগতের সব খবর থাকছে সাইটেক ওয়াচে। দেখবেন আজ সন্ধ্যা 6:45। আমার হৃদয় গৌরবে আছো নাসির এনার্জি সেভিং ল্যাম্প, বিদেশি উন্নত প্রযুক্তিতে সম্পূর্ণ বাংলাদেশে তৈরি নাসির গ্রুপের একটি পণ্য। বাংলাদেশ মেলামাইন, স্বর্ণলতায় প্রাণের ছোঁয়া। নাসির গ্রুপের একটি পণ্য। বাহ, ভালো তো। চায়ের দামে শরবত পাইলাম, ভালো না? কেন চায় তো চিনি দিছিস কেন? চিনি কি বাংলালিংক দামে পাইছস? এখন বাংলালিংক মানে সবচেয়ে কম রেট, মাত্র 11 পয়সা প্রতি 10 সেকেন্ড, যে কোনো অপারেটরে দিনরাত 24 ঘন্টা। উপভোগ করতে স্টার্ট লিখে 3487 নম্বরে ফ্রি SMS করে মাত্র 50 টাকা রিচার্জ করুন। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। যখন আমি ড্যান্ড্রফ নিয়ে পরামর্শ দিই তখন দেখি সবার চোখ ঠিক এখানটায় যায়, যাচাই করে আমার আছে কিনা। তাই ড্যান্ড্রফ নিয়ে কিছু বলার আগে নিশ্চিত করি আমি এটা থেকে মুক্ত। হেড এন্ড শোল্ডার্স দিয়ে আপনি আরো বেশি ড্যান্ড্রফ দূর করতে পারেন মাত্র 1 ধোয়াতেই। আমার পরামর্শ নিন অথবা নিচেই যাচাই করুন। প্রতি 10 জন ডার্মাটোলজিস্টের 9 জনই হেড এন্ড শোল্ডার্স ব্যবহার করতে বলেন। PNG মেকআপ কমপ্লিট, এবার হেয়ার। কোন স্টাইল? আমার চুলের যা গ্রোথ, তাতে মাথা ঠান্ডা রেখে হেয়ার স্টাইল ইম্পসিবল। পসিবল? হোয়াট? চুলের স্বাস্থ্য ফিরিয়ে আনে ড্রাগো বোটানিয়ার পুষ্টি, যা মাথা ঠান্ডা রাখে আর চুল করে তোলে আরো ঘন, কালো, মসৃণ। তিব্বত কদুর তেল, আপনার অল পারপাস হেয়ার এক্সপার্ট। যদি কাটে পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? চলো কথায় কথা বাড়াই। টার্গেটের বেশি কথা বললে পাবে সাথে সাথে 100% বোনাস প্রতিদিন। টার্গেট জানতে জিপি অফার SMS চেক করো। চলো বহুদূর। গ্রামীণ ফোন। আমার হৃদয় গৌরবে আছো শুধু তুমি। নাসির এনার্জি সেভিং ল্যাম্প, সম্পূর্ণ বাংলাদেশে তৈরি নাসির গ্রুপের একটি পণ্য। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মহিলাঙ্গনে। আমাদের এবারের আয়োজন স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রফেসর ডক্টর ইশরাত হাসান, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, লুবানা জেনারেল হসপিটাল। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু কথা বলবো সেফ মাদারহুড বা নিরাপদ মাতৃত্ব নিয়ে। তো প্রথমে আপনি যদি এটা একটু বলেন যে এই ব্যাপারটা কি। তো নিরাপদ মাতৃত্ব বলতে আমরা বুঝতে চাই এমন একটা পরিবেশ যখন একটা মেয়ে গর্ভবতী হবে কিনা সেই ডিসিশন নিতে পারবে। তার মানে তার জন্য পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো তার কাছে
অ্যাভেলেবল, মানে তার হাতের কাছে থাকতে হবে, সে যেন ডিসিশন নিতে পারে। তারপর সে যদি ডিসিশন নেয় যে সে প্রেগন্যান্সি নিবে, বাচ্চা গর্ভধারণ করবে, তাহলে সে যেন নিয়মিত একজন ডাক্তারের বা অ্যান্টিনেটাল চেক আপে বা গর্ভকালীন পরিচর্যার অধীনে থাকতে পারে। তার যদি গর্ভকালীন সময় কোনো জটিলতা হয়, সেটাকে ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার বলে, সেই প্রসূতি সেবা পাওয়ার ব্যবস্থা তার থাকবে, ইমিডিয়েটলি সে যেন সেই প্রসূতি সেবা পেতে পারে। আর সে যেন নিরাপদ ডেলিভারি, তার প্রসব, নিরাপদ প্রসব ব্যবস্থা থাকতে হবে। যেমন এটা বলতে আমি বলছি না যে নিরাপদ প্রসব বলতেই শুধু নর্মাল ডেলিভারি, নিরাপদ প্রসব বলতে বোঝাচ্ছি যে প্রসবের ফলে সে একজন গর্ভবতী মা এবং তার গর্ভস্থ শিশু প্রসবের পরে এবং পূর্বে নিরাপদ থাকে, সেই ফ্যাসিলিটি সে পাবে। আমাদের দেশে এটা খুবই অ্যাক্টিভলি এই ব্যাপারে কাজ হচ্ছে, সেই কারণে আগের তুলনায় আমাদের মাতৃমৃত্যুর হারও অনেক কমে গেছে। আচ্ছা, শিশু মৃত্যুর হারও শিশু মৃত্যুর হারও কমেছে। উল্লেখযোগ্যভাবে যেটা কমেছে সেটা হচ্ছে মাতৃমৃত্যুর হার। আমি বলি না যে একদম কমে গেছে, বাট আমরা আগে যে পর্যায়ে ছিলাম তার থেকে আমরা এখন অনেক ভালো অবস্থায় এসেছি। আচ্ছা, তো এই যে আপনি মাতৃমৃত্যুর হার কমার কথা বললেন, তো এই ক্ষেত্রে অ্যান্টিনেটাল কেয়ারের ভূমিকাটা কি আসলে? আমি মনে করি অ্যান্টিনেটাল কেয়ারটাই হচ্ছে প্রধান ভূমিকা এখানে, যে মাতৃমৃত্যুর হার কমাচ্ছে। অ্যান্টিনেটাল কেয়ার বলতে বা প্রসব পূর্ববর্তী যে যত্ন সেটা হচ্ছে যে মা গর্ভধারণ করার পরে বাচ্চা হওয়ার পর্যন্ত, এই সময়টা পর্যন্ত উনি একজন মেডিকেল প্রফেশনাল, উনি একজন ডাক্তার হতে পারেন, একজন কনসালটেন্ট হতে পারেন, বা একজন মিডওয়াইফও হতে পারেন, তার তত্ত্বাবধানে থাকবে এবং একটা চেক আপ করাতে হবে। হ্যাঁ, সেই চেক আপের আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে একটা সুস্থ মা এবং সুস্থ শিশু। কিন্তু এই চেক আপের ফলে আমরা হয়তো তাকে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপর তার মানে ইউট্রাসের হাইট দেখছি, কিছু ইনভেস্টিগেশন করাচ্ছি, কিছু খাওয়া দাওয়া সম্বন্ধে কিছু পরামর্শ দিচ্ছি, তার বিশ্রাম, তার চলাফেরা, তার কিছু আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিচ্ছি। এটা করা হচ্ছে। যেটা এটা করতে গিয়ে হয় সেটা হচ্ছে আমরা কিছু ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা আছে সেগুলো ডিটেক্ট হয়ে যাচ্ছে। যেমন একটা মা, তার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে কিনা, সে এনিমিক কিনা, তার কোনো হার্ট ডিজিজ আছে কিনা, তার গর্ভস্থ শিশুর পজিশন কেমন আছে, তার তার প্যাসেজে যে বার্থ প্যাসেজ, যেটা যে রাস্তা দিয়ে বাচ্চা প্রসব হয় সেটা চাপা আছে কিনা, সেই জিনিসগুলো আমরা আগে থেকেই বুঝে যাই। তাহলে এটাকে বলছে হাই রিস্ক প্রেগনেন্সি। যাদের আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা যদি ডিটেক্ট করা যায়, তাহলে তাদেরকে পূর্ব থেকে তাদের জন্য আমরা ব্যবস্থা নিতে পারছি। তাহলে অ্যান্টিনেটাল কেয়ারের মাধ্যমে এই আগে থেকে যে আমরা ব্যবস্থা নিতে পারছি, তাতে করে কিন্তু আমরা মায়ের মৃত্যুর হার অনেকটাই কমে যাচ্ছে। আর সবচেয়ে প্রধান যেটা, আমরা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ডিটেক্ট করলাম কিন্তু তার ব্যবস্থা নিলাম না, তাহলে হবে না। ব্যবস্থা নিতে হলে তার পরিবার পরিজনকে ডেকে বার্থ প্ল্যানিং বা প্রসব পরিকল্পনা করতে হবে। যেমন তার স্বামী, তার শ্বশুর শাশুড়ি, তার বাবা মা, যে এই মেয়েটা উচ্চ ঝুঁকিপূর্ণ, বাচ্চা হওয়ার সময় সে মারা যেতে পারে, তার গর্ভস্থ শিশু মারা যেতে পারে, সেই জন্য তাকে আগে থেকেই তাদেরকে সাবধান করা। যেমন তার সে ফর এক্সাম্পল তার ব্লাড প্রেশার হাই, তাকে বলতে হবে যে ওর যে কোনো সময় খিঁচুনি হতে পারে, আপনি কোথায় ডেলিভারি করাবেন সে ব্যবস্থা, তাকে হসপিটালে ভর্তি করানো। তারপরে একটা পেশেন্টের হয়তো সম্ভাবনা আছে ডেলিভারি পরে তার খুব বেশি ব্লিডিং হয়, তাহলে তার ব্লাড ডোনার রেডি করে রাখা, সে অ্যানিমিক আছে কিনা, অ্যানিমিক আছে, ব্লাড ডোনার রেডি করা। সে যখন হসপিটালে যাচ্ছে, ডোনাররা যেন তার সাথে যায়। সে এই 9 মাস সময় কিছু কিছু করে টাকা জোগাড় করে রাখবে, যাতে করে তার যদি ইমার্জেন্সি তখন একটা জটিল অবস্থা হয়, তাহলে করে এই টাকা সিকিউরিটি মানি থাকলো সুবিধা হয়। কোন হসপিটালে সে ডেলিভারি করবে, এই ডিসিশন মেকিং ফ্যামিলি মেম্বারদের যে বার্থ প্ল্যানিং করলে যেটা সুবিধা, তার ডিসিশন নিতে, যে প্রবলেমটা ডিটেক্ট করতে তার দেরি হবে না। তাহলে সে যদি প্রবলেম ডিটেক্ট করতে পারে, কোথায় যাবে সেটা সে আগে থেকে নির্ধারণ করে রেখেছে, সেখানে চলে যাবে, এবং সে কিভাবে যাবে সেটাও সে আগে থেকে ঠিক করে রাখছে। টোটাল এই পুরো সময়টায় তার ডেভেলপমেন্ট, তার কন্ডিশন সবগুলো বুঝে প্রিপারেশন নেওয়া, তাই তো? এটাই হচ্ছে নিরাপদ মাতৃত্বের মানে এনশিওর করা আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য। থ্যাংক ইউ। দর্শক, শুনলাম ডক্টর ইশরাত হাসানের কথা। এবারে আমাদের আয়োজন আলোচনা। আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর নাসিমা হাসান, শিক্ষাবিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরআন চর্চা। জি,
কোরআন চর্চার ধরনটি আসলে কি রকম হতে পারে? কোরআন চর্চা ধরন বলতে গেলে এটা আসলে একটা ব্যাপক ব্যাপার। আমাদের অনেকভাবেই এটার প্রস্তুতি নিতে হবে বা অনেক কিছুর ভিতর দিয়ে আমাদের যেতে হবে। যেমন কোরআন চর্চা বলতে আমরা অবশ্যই শুদ্ধভাবে প্রথম কোরআনকে শিখতেই হবে, শুদ্ধ উচ্চারণ, কারণ আমরা তো বাংলা ভাষাভাষী, আমরা আরবি জানি না। দ্বিতীয়ত আমাদের সুযোগ হলে অবশ্যই আরবিটাও শিখতে হবে। সেটা সিম্পল আরবিটা যদি শিখে নেই আমরা কিন্তু কোরআন পড়ার সময় বুঝবো, আর অর্থসহ ব্যাখ্যাসহ পড়তে হবে। এবং আমি দেখেছি যদি অল্প আরবিও কেউ জানে তাহলে কিন্তু সে কোরআন পড়ার সময় মোটামুটি, বিশেষ করে আমপাড়া এবং তার কাছাকাছি সূরাগুলো পড়লে তখনই অনেকখানি বুঝতে পারে। এটার মধ্যে যে মজা বা যে স্বাদ, এটা কিন্তু ওই অর্থ পড়ে সেই বোঝা যায় না। এটা অনেক বেশি মানুষের অনুভূতিকে নাড়া দেয় যখন সে আরবি কিছুটা হলেও বুঝে বুঝে পড়বে। আরেকটি হলো মুখস্থ করা, মুখস্থ করবে এবং সে মুখস্থটা করবে কিন্তু বুঝে বুঝে, এবং এই মুখস্থের অংশগুলো সে কিন্তু নামাজে তেলাওয়াত করে করে নামাজের ভেতরে ওগুলোকে চর্চা করবে। আরেকটা হলো ধীরে সুস্থে পড়া। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আয়াতের পর ছোট ছোট বিরতি নিতেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এবং উনি ওই বিরতিগুলোতে কিন্তু প্রতিটা শব্দ নিয়ে চিন্তা করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন, যখন আল্লাহ কোথাও রহমতের কথা বলেছেন তখন উনি সেই রহমতের জন্য দোয়া চাইতেন। যখন শাস্তির কথা বলতেন সেই শাস্তি থেকে তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এবং যখনই, যেমন যদি এমন হয় যে আল্লাহ কোনো প্রশ্ন করছেন, সেখানে হ্যাঁ না বা না বাচক উত্তর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমি কি তো সবচেয়ে বড় বিচারকের বিচারক নই বালা, উনি তখন উত্তর দিতেন হ্যাঁ। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু বিরতি সহ বুঝে বুঝে না পড়লে হৃদয় দিয়ে উপলব্ধির ব্যাপার আছে। চর্চার কথা তো বললাম, তো চর্চাটা তো আসলে যে কোনো শিক্ষাই কিন্তু পরিবার থেকে শুরু হয় আমরা জানি। তো পারিবারিক ক্ষেত্রে কোরআন চর্চার ধরনটি কি রকম হতে পারে, কিভাবে মানে প্রয়োগ করা যেতে পারে পরিবারে? এটা আসলে খুব দরকার আমাদের জন্য। আমরা বিভিন্ন পরিবারে এই যে বিভক্ত আছি, সমাজের সবচেয়ে ছোট ইউনিট, এখানে যদি আমরা সঠিকভাবে নিজেরা এবং সন্তানদের কোরআনের আলোকে আলোকিত করতে না পারি তাহলে কিন্তু একটি দেশ, একটি মুসলিম দেশ সেভাবে সামনে আগাবে না। কারণ শুধু উন্নয়ন নয়, আমাদের আত্মিক উন্নয়নের জন্য কোরআন দরকার। এবং এটার জন্য প্রথম যে পারিবারিকভাবে আমরা উদ্যোগ নিব, যে শিশুদেরকে যেমন 4 বছর বয়স থেকে তাকে আমি আরবি শিখালাম। বিশেষ করে এক সময় ছিলই কিন্তু স্কুলে যাওয়ার আগে তাকে আরবিটা শেখানো হতো, সুন্দর করে একটা অকেশন করে, উৎসব করে, যাতে বাচ্চাটি মনে করে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং এরকমও ভাবে বাচ্চাটি যে আমি খুব গুরুত্বপূর্ণ কেউ, তার যে ইম্পর্টেন্স একজন হিউম্যান বিইং, সে নিজের ব্যক্তিত্বটাকেও গুরুত্ব দেয়, আবার তার উৎসবটাও বলে দেয় যে সে খুব গুরুত্বপূর্ণ কাজ। বাচ্চার মনে তখন ঢুকে যাবে যে যেই কোরআনের ভাষাকে আমি স্পর্শ করতে যাচ্ছি, আজকে শিখতে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে। তা আমরা কিন্তু অন্যান্য যে পার্টিগুলো হয় আমাদের ফ্যামিলিতে বা মুসলিম কালচারে ঢুকে গেছে,